আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকের প্রথম পয়েন্ট হচ্ছে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট জিনিসটা কি অনেকে হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য সহজ করে বলি। গেস্ট পোস্ট হচ্ছে একটা আর্টিকেল বা কন্টেন্ট আপনি হয়তো অন্য কারো ওয়েবসাইটে পোস্ট করলেন, বা আপনি ওই একটা কন্টেন্ট দিলেন অন্য একটা ওয়েবসাইটের মালিককে বা ওনারকে। তো সে তার ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা প্লেস করলো, সেখান থেকে কোনো একটা ওয়ার্ডে বা কোথাও আপনি আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজ ইন্টারলিঙ্ক করে দিলেন। এতে আপনার সুবিধা হলো আপনি তার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলেন, আর তার সুবিধা হইলো সে একটা কন্টেন্ট পাইল। সো দুইজনে উইন উইন সিচুয়েশন। তো এই ধরনের যে পোস্টগুলো সেগুলোকে বলা হয় গেস্ট পোস্ট। আপনি গেস্ট হিসেবে তার ওয়েবসাইটে গিয়ে একটা কন্টেন্ট দিলেন, আর্টিকেল দিলেন আর কি। যে আবার গেস্ট পোস্টের কিছু টিপস এখানে দেওয়া আছে। রাইট ফর দেয়ার অডিয়েন্স, তাদের অডিয়েন্সের জন্য আপনি লিখতে পারেন। অ্যালাইন উইথ দেয়ার ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড সম্পর্কে আপনি লিখতে পারেন। অ্যালাইন উইথ দেয়ার ব্লগ ফরম্যাট, তাদের ব্লগ ফরম্যাট সম্পর্কে লিখতে পারেন। প্রোভাইড অ্যাকশনেবল কন্টেন্ট, তাদেরকে আপনি অ্যাকশনেবল কন্টেন্ট দিতে পারেন তাদের জন্য। ইটস নট অ্যাবাউট ইউ, এটা আপনার সম্পর্কে না, এটা যার জন্য লিখতেছেন তার সম্পর্কে হইতে হবে। ইনক্লুড এ কিলার বাই লাইন, খুব অ্যাট্রাকটিভ লাইন আপনি ইউজ করতে পারেন টাইটেলে বা এইচ ওয়ানে। কনসিডার এ ল্যান্ডিং পেজ, ওইটাকে একটা ল্যান্ডিং পেজ হিসেবে আপনি চিন্তা করতে পারেন যে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে এসে পৌঁছাবে বা এরকম কিছু একটা। ইনক্লুড ইন্টারনাল এসইও লিঙ্কস, তার ওই গেস্ট পোস্টের মধ্যে আপনি ইন্টারনাল লিঙ্ক প্লেস করতে পারেন। এরকম আরও বিভিন্ন জিনিস টিপস আছে। তো গেস্ট পোস্ট সম্পর্কে যখন বলতেছি, তাহলে গেস্ট পোস্ট কীভাবে পাওয়া যায় সেই সম্পর্কে কিছুটা আলাপ করি। এখানে গেস্ট পোস্ট কেন ইম্পর্টেন্ট সেটা বলা হয়েছে। যে প্রথমে বললাম যে উইন উইন সিচুয়েশন, আপনি একটা ব্যাকলিঙ্ক পেলেন তার থেকে, অবশ্যই আপনি ভালো ওয়েবসাইট থেকেই গেস্ট পোস্ট করানোর মাধ্যমে ব্যাকলিঙ্ক দিবেন। এইটা সুবিধা হচ্ছে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস, আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ইমপ্রুভ হবে। বিল্ডস দ্য ক্রেডিবিলিটি অফ ইউর ব্র্যান্ড, আপনি যেহেতু একটা ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন, সো এটা আপনার ব্র্যান্ডের জন্য ভালো হবে। রেফার্স ওয়ার্ম লিডস টু ইউর সাইট, ওই যে ওয়েবসাইটে আপনি গিয়ে গেস্ট পোস্ট দিতেছেন তাদের থেকে আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে, আপনি তাদের ভালো ভালো ট্রাফিকগুলো পাবেন, ওয়ার্ম লিডস পাবেন। ওয়ার্ম লিড আর কোল্ড লিড কিছু ব্যাপার আছে। কোল্ড লিড হচ্ছে যারা কোনো ধারণাই নেই কোনো আপনার ব্র্যান্ড সম্পর্কে, আর ওয়ার্ম লিড মানে হচ্ছে হালকা পাতলা যাদের আইডিয়া আছে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আর একটু পুশ করলে হয়তো বা আপনার আপনার জিনিসগুলো আপনার সেল দিতে পারবেন, এরকম আর কি। আরও ডিটেলসে চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন, তখন এগুলো সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করতে পারবো। হাউ টু আর্ন কোয়ালিটি গেস্ট পোস্ট ব্যাকলিংস। প্রথমে হলো সেট আপ ইনসাইটফুল লিঙ্কেবল অ্যাসেটস অন ইয়োর ওয়েবসাইট, মানে আমি যে ব্যাকলিং নিতে চাচ্ছি আমার ওয়েবসাইটে এমন ভালো কিছু জিনিস ক্রিয়েট করতে হবে যেন সে আগ্রহী হয় আমাকে ব্যাকলিং দিতে আর কি। আমার ওয়েবসাইটে কিছু থাকতে হবে, সেই কারণে আমি হয়তো কিছু ভালো কিওয়ার্ড আমার ওয়েবসাইটে রাখবো বা এই জাতীয় কিছু, যেন যার কাছ থেকে আমি গেস্ট পোস্ট নিতে চাচ্ছি সে আগ্রহী হয়। এরপরে হচ্ছে ফাইন্ড গেস্ট পোস্ট অপরচুনিটিস, আমি কোথা থেকে গেস্ট পোস্ট নিতে পারি সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আমি গুগলে সার্চ করতে পারি। ফর এক্সাম্পল, আমার যেই কিওয়ার্ডটা আছে বেস্ট ক্যাট ফুড ইন ঢাকা, এটা জাস্ট এক্সাম্পল। গেস্ট ক্যাট ফুড ইন ঢাকা প্লাস রাইট ফর আস, এরকম সেমিকোলনের মাধ্যমে কোট আনকোট করে আমরা যদি গুগলে সার্চ করি তখন অনেকগুলো ওয়েবসাইট পাবো আমরা। ওই সব ওয়েবসাইট থেকে আমরা খুঁজে বের করতে পারবো। অথবা আমার কিওয়ার্ড প্লাস কন্ট্রিবিউট অ্যাজ এ গেস্ট ব্লগার,
অথবা আমার কিওয়ার্ড প্লাস গেস্ট পোস্ট গাইডলাইন্স, এরকম এই লেখাগুলো লিখে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, সোশ্যাল সেলিং প্লাস রাইট ফর আস। সোশ্যাল সেলিং হয় তার কিওয়ার্ডটা ছিল, আর রাইট ফর আস এরকম সে লিখছে, তখন হচ্ছে রাইট ফর আস এরকম গেস্ট পোস্ট যারা নেয় তাদের ওয়েবসাইটে এরকম লিঙ্ক আসবে। তারপর আমি একে একে করে ওই ওয়েবসাইটে গিয়ে তাদের ওনারের সাথে ইমেলের মাধ্যমে, ফোনে বা যে কোনোভাবে যোগাযোগ করব। তারপর আমরা গেস্ট পোস্ট নিব। বিজনেস ওরিয়েন্টেড গেস্ট ব্লগারের জন্য এই ওয়েবসাইটগুলো ভালো, HubSpot.com, entrepreneur.com এগুলো। তো আমিও যখন খুঁজবো তখন রাইট ফর আস, আর্টিকেল সাবমিশন, গেস্ট ব্লগিং গাইডলাইন, এই ধরনের জিনিসগুলো আমি লিখে গুগলে সার্চ দিব। এক্সাম্পল দেওয়া হয়েছে গেস্ট পোস্ট প্লাস জন ডি। সো জন ডি হয়তো আমার ইনফ্লুয়েন্সারের নাম এখানে দেওয়া হয়েছে, যে ইনফ্লুয়েন্সার সম্পর্কে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি বা এরকম আর কি। এরকম লিখে আমরা গুগল করে তারপরে আমরা লিস্ট বানাইতে পারি যে কোন কোন জায়গা থেকে আমি ব্যাকলিঙ্ক নিব। সেগমেন্ট ইয়োর গেস্ট ব্লগিং সাইটস, কোন কোন সাইটের মাধ্যমে আমি আমার গেস্ট পোস্ট নিব। তো সেগুলো দেখার আগে আমার আবার দেখতে হবে তাদের ডোমেইন লেভেল ম্যাট্রিক্স কী আছে, ডিএ বা ডিআর, ডোমেইন অথরিটি কেমন, ডোমেইন রেটিং কেমন, তারপর আমার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে তার ওয়েবসাইটের কন্টেন্টের রেলিভেন্সি কেমন সেটা দেখতে হবে। তারপর কন্টেন্ট কোয়ালিটি কেমন, তার ওয়েবসাইটে কন্টেন্ট যেগুলো আছে ওগুলো কেমন, ডেপথ আছে, নলেজের ডেপথ কেমন, অ্যাকুরেসি কেমন, অথেন্টিসিটি কেমন, অরিজিনালিটি কেমন, মানে কত তার যার যার কাছ থেকে আমি গেস্ট পোস্ট, যার ওয়েবসাইটে আমি দিতে চাচ্ছি তার ওয়েবসাইট থেকে তো আমি ব্যাকলিঙ্ক নিব। তো যার ওয়েবসাইটে আমি গেস্ট পোস্ট দিতে চাচ্ছি তার ওয়েবসাইটের যে অন্যান্য কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো কতটা ভালো নলেজ দিছে, ডিপ নলেজ দিছে, কত অ্যাকুরেট নলেজ দিছে, কতটা আরও অথেন্টিক ইনফরমেশন দিয়ে লেখা তার কন্টেন্টগুলা, সেগুলো আমাকে চেক করতে হবে। এগুলো যদি ভালো না হয় আমি তার থেকে আসলে ব্যাকলিঙ্ক নিয়ে খুব একটা লাভ নেই। তারপর অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমন, তার ওয়েবসাইটে ট্রাফিক কেমন সেটা আমার দেখতে হবে, কত ভিজিটর তার ওয়েবসাইটে, গেস্ট অথর পোর্টফোলিও, টু ট্রাই টু ফাইন্ড আউট ক্যালিবার অফ গেস্ট অথর্স দ্যাট ইচ ওয়েবসাইট ওয়ার্কস উইথ ইন দ্য পাস্ট। তো গেস্ট ও অথর যারা তাদের পোর্টফোলিও কেমন সেটাও দেখতে হবে। মানে এই ক্ষেত্রে আমার পোর্টফোলিও দেখবে, আমি যদি গেস্ট অথর হিসেবে তাকে দেই আমার পোর্টফোলিও সে চেক করবে যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি কোনো ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে জাস্ট কোনো একটা এআই টুলস ইউজ করে লিখে দিছি, নাকি আমি আসলেই ভালো একটা লেখা তাকে দিছি তার ওয়েবসাইটে পোস্ট করার জন্য, এগুলো চেক করতে হবে। অথরিটি সাইটগুলো পোস্ট চেক করতে হবে, অথরিটি স্কোর 60 আপ হইতে হবে, আপ হইলে বেস্ট হয়, এই জিনিসগুলো আরও চেক করতে হবে আর কি। মিড টায়ার সাইট, লো টায়ার সাইট, লো কোয়ালিটি সাইট, এরকম অনেক ফ্যাক্টর চেক করে নিতে হবে আমি গেস্ট গেস্ট পোস্ট যখন আমি দিতে যাব তার ক্ষেত্রে আমি আমার চেক করতে হবে, সেও আমারটা চেক করবে। এর পরের পয়েন্ট হচ্ছে প্রায়োরিটাইজ কন্টেন্ট ভ্যালু নট লিঙ্ক। সো আমি কন্টেন্ট ভ্যালুকে মেইন প্রায়োরিটি দিব, জাস্ট লিঙ্কে না। মানে 5টা 10টা আমার গেস্ট, মানে খুব বেশি আমি গেস্ট পোস্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক পাইলাম কিন্তু আমার কন্টেন্টগুলো ভালো না, অতটা ইম্পর্টেন্ট না, তাহলে কিন্তু খুব একটা লাভ নেই, পাবলিকও পড়বে না ওই কন্টেন্ট, আর আমি এই লিঙ্ক পাই, ওই গেস্ট পোস্টের এই লিঙ্ক পাই, আসলে খুব একটা লাভ নাই। সো সংখ্যার থেকে আমার কন্টেন্টের ভ্যালুর দিকে মনোযোগ দিতে হবে, কন্টেন্ট কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে, যে গেস্ট পোস্টের কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। ডিস্ট্রিবিউট ব্যাকলিঙ্ক কনটেক্সচুয়ালি। সো আমি ব্যাকলিঙ্ক যেই ওয়েবসাইট থেকে নিব, আমার যেই ওয়েবসাইট বা আমার যেই নিশ, এই নিশের সাথে যেন ব্যাকলিঙ্কগুলো কনটেক্সচুয়াল হয়, মানে একই ধরনের বা একই এরিয়ার হয়। ফর এক্সাম্পল আমি বিড়ালের খাবার বেচি, আমি যেন ওই মুরগির খাবার যে বেচে তার থেকে ব্যাকলিং না দিই, এরকম একটা উদাহরণ আর কি। যেন বিড়াল সংক্রান্ত কোনো কিছু হয় যে আমার ব্যাকলিংগুলো সেদিকে খেয়াল রাখতে হবে। সেগুলো গেস্ট পোস্ট সম্পর্কে আলোচনা করলাম মোটামুটি।
এর পরের পয়েন্ট হচ্ছে লিঙ্কস ফ্রম অ্যাডস। অনেকে যে গুগল অ্যাড দেয়, ওই অ্যাড থেকে যেই লিঙ্কগুলো আসে এগুলো এখানে গুগল থেকে বলে দেওয়া আছে এগুলো নো ফলো রাখতে হবে, এই ব্যাক লিঙ্কগুলো। অথবা এই রিল ইকুয়াল টু স্পন্সর্ড অ্যাট্রিবিউট রাখতে হবে। এগুলো যখন ব্যাকএন্ডে তখন এগুলো নো ফলো রাখতে হবে আর কি। কারণ ওইগুলো তো ন্যাচারাল না, আপনি অ্যাড দিয়ে তারপর লিঙ্কগুলো আনছেন, সো এগুলো আসলে গুগলের ওইভাবে খুব একটা ফলো বা গুগলের বটের ওগুলো খুব একটা ফলো করা দরকার নেই র্যাঙ্কিং ফ্যাক্টর দেখানোর জন্য। However, it is likely that Google is able to identify and filter out followed link from ads. আপনি যদি নাও করেন, গুগল কিন্তু এটাকে আইডেন্টিফাই করবে আর ফিল্টার করে বের করে তার লিস্ট থেকে বের করে দিবে যে অ্যাড থেকে যেই ফলো লিঙ্কগুলো সে পাইছে। এরপরে হচ্ছে হোম পেজ অথরিটি। আপনি যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংকটা নিচ্ছেন ওই ওয়েবসাইটের হোম পেজের অথরিটিও গুগল আপনার চেক করে নেওয়া উচিত। যদি ভালো অথরিটিওয়ালা ওয়েবসাইট এবং ভালো অথরিটিওয়ালা হোম পেজের ওয়েবসাইট হয় তখন এটা ভালো পজিটিভ ভাইব দিবে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করার ক্ষেত্রে। এটা যদি স্কোর অত ভালো না হয়, 40 to 50 এটার এই রেঞ্জে না হয়, নিচে হয়, তা বিলো 30 হয়, তাহলে খুব একটা ভালো ওয়েবসাইট না সেটা। এর পরের পয়েন্ট হচ্ছে নো ফলো লিঙ্কস। আপনারা জানেন যে যখন আমরা ব্যাকলিঙ্ক করি তখন নো ফলো লিঙ্কস আর ডু ফলো লিঙ্কস এগুলো দুই ধরনের লিঙ্ক থাকে। তো এইটার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হয় আর কি। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নো ফলো রাখতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডু ফলো রাখতে হয়। সো এইটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এটা আসলে এক্স্যাক্ট বলা যাচ্ছে না, বলা যাবে না যে 50-50 রাখতে হবে নাকি 30-40 রাখতে হবে। এটা আপনাকে অনেক কিছু অ্যানালাইজ করে বুঝতে হবে, আপনার কম্পিটিটরদেরকে দেখতে হবে তারা কি করছে, তারা কয়টা নো ফলো রাখছে, কয়টা ডু ফলো রাখছে। এই জন্য কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তারা অলরেডি র্যাঙ্ক করছে, অলরেডি র্যাঙ্ক করে আছে আপনার কম্পিটিটররা। সো তারা কিভাবে করে আছে ওই রাস্তাটা আপনাকে ফলো করতে হবে, কারণ এগুলো অনেক ফ্যাক্টরের উপর এগুলো চেঞ্জ হয়। এগুলো আপনার কিওয়ার্ডের উপর চেঞ্জ হয়, কিওয়ার্ড স্ট্রেংথের উপর চেঞ্জ হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। সো এগুলো আসলে স্পেসিফিক বলা যাবে না। সো আপনি যেই কিওয়ার্ডের জন্য কাজ করতেছেন সেই কিওয়ার্ড নিয়ে আপনার কম্পিটিটররা কীভাবে কী করতেছে সেগুলো আপনাকে ফলো করে করে আগাইতে হবে। সেটা কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ডু ফলো নো ফলো লিঙ্ক কয়টা হবে সেগুলো পর্যন্ত সব ক্ষেত্রে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে ভালো মতো, যে আপনার কম্পিটিটররা কী করতেছে, কী করে ওরা অলরেডি র্যাঙ্কে আছে। এটা একটা। এর পরের পয়েন্ট হচ্ছে ডাইভার্সিটি অফ লিঙ্ক টাইপস। আপনি শুধুমাত্র ফর এক্সাম্পল যে আপনি শুধুমাত্র ফোরাম থেকেই ব্যাকলিঙ্ক নিতেছেন, শুধুমাত্র ব্লগ কমেন্ট থেকেই ব্যাকলিঙ্ক নিতেছেন, এই দুই ধরনের এগুলো ছাড়া আপনি নিতেছেন না, এটা কোনো ভালো স্ট্র্যাটেজি না। সো বেটার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনি ব্যাকলিঙ্ক নেবেন, এটা গুগলের কাছে ন্যাচারাল মনে হবে। আপনি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাকলিঙ্ক নিতে পারেন, আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে পারেন, SMS মার্কেটিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে পারেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক নিতে পারেন, তারপর ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে নিতে পারেন, তারপর ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে নিতে পারেন। এরকম ভ্যারাইটি রাখতে হবে আপনার ব্যাকলিঙ্কগুলো থেকে, তখন গুগল মনে করবে যে না এখানে কোনো স্পামি ব্যাপার করতেছে না, এগুলো ন্যাচারাল। সো যত ন্যাচারাল রাখতে পারবেন তত ভালো, আপনার গুগলও তত পছন্দ করবে, তখন আপনার র্যাঙ্কিং পাইতে সুবিধা হবে। দিন দিন যত যাচ্ছে আপনার কিন্তু নতুন নতুন গুগলের আপডেট আসবে। সো আগে হয়তো অনেক ব্ল্যাক হ্যাট মেথড ছিল যেগুলো কাজ করতো, সো আস্তে আস্তে ওগুলো কাজ করতেছে না। সো যত দিন যাবে আরও গুগল আরও স্ট্রিক্ট হবে, আরও নতুন নতুন আপডেট আনবে। সো বেস্ট হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিসগুলো করা। কারণ এটা আপনারা দেখে থাকবেন যারা এসইও নিয়ে কাজ করেন, গুগলের যখন একটা নতুন আপডেট আসে তখন দেখা যায় অনেকগুলো ওয়েবসাইট ডাউন হয়ে যায়, কারণ তারা হয়তো ওই ধরনের ব্যাড প্র্যাকটিসগুলো করছিল। সো চেষ্টা করবেন সবসময় গুড প্র্যাকটিস করার জন্য, যেগুলো গুগলে বলা আছে ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করার জন্য। নেগেটিভ কোনো কিছু করে আপনি হয়তো দ্রুত র্যাঙ্ক পেয়ে যাবেন, বাট দিন শেষে একটা আপডেট, গুগল আপডেট দিলে কিন্তু আপনার ওয়েবসাইটটা পড়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে
প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।